দর্শক স্বাগত একাত্তর মঞ্চে। আমি সামিয়া রহমান। আপনারা জানেন এবং গণমাধ্যমে দেখেছেন আজ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় জামাত শিবির বিভিন্ন নামে নানা ধরনের ব্যানার ব্যবহার করে হামলা চালিয়েছে। হামলার প্রধান লক্ষ্য ছিল শহীদ মিনার, গণজাগরণ মঞ্চ, জাতীয় পতাকা, গণমাধ্যম কর্মী, সংবাদকর্মী। আমরা দেখেছি গত 5 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত 17 দিন ঢাকার শাহবাগ সহ সারা দেশে যুদ্ধাপরাধের বিচার চেয়ে যে গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছে, এটিকে শুরু থেকেই জামাত শিবির বলেছে এর মাধ্যমে দেশে নৈরাজ্যকর এবং গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং তারা এটাও বলেছিল যে এই ট্রাইব্যুনালের আইন সংশোধন হলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে। আমরা দেখেছি এর মধ্যে ট্রাইব্যুনালের আইন সংশোধন হয়েছে। আজকে জামাত শিবির, যেটা তারা বলছে ইসলামী সমমনা দলগুলা, তারা সমস্ত দেশে একযোগে যে হামলা চালিয়েছে সেই হুমকিরই কিন্তু বাস্তবায়ন ঘটাচ্ছে তারা। এবং এই নৈরাজ্যকর হামলায় এখন পর্যন্ত আমরা যতটুকু শুনতে পেরেছি যে 4 জন নিহত হয়েছে এবং প্রায় 17 জন সংবাদকর্মী আহত হয়েছেন। আবার আজকে বিএনপি ঘোষণা দিয়েছে তারা সমস্ত দেশে গণজাগরণ মঞ্চের আদলে গণতন্ত্র মঞ্চ গঠন করে সরকার বিরোধী আন্দোলনে যাবে। জামাত শিবিরের এই আক্রমণ এবং বিএনপির এই রাজনৈতিক বক্তব্যের ফলে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে আসলে দাঁড়াবে তা নিয়ে আজ কথা বলবে একাত্তর মঞ্চে। এবং আজ যারা এখানে অতিথিরা আছেন তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক পাশে রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত এম এ লতিফ খান, বিএনপির কেন্দ্রীয় নেতা এবং ক্রীড়া সম্পাদক। আমার এপাশে আছেন মঞ্জুর হাসান বুলবুল, সাবেক সভাপতি বিএফইউজে, এবং আরো আছেন শামীম মোহাম্মদ আফজাল, মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন। আমাদের সাথে কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন শহীদুল আলম মামা, মুক্তিযুদ্ধে মামা বাহিনী প্রধান এবং কাদের মোল্লা মামলার অন্যতম সাক্ষী। আমরা যদি আমাদের আলোচনায় ফিরে আসি এবং শামীম মোহাম্মদ আফজাল, আপনাকে দিয়ে যদি আমি শুরু করি, আমরা আজকে দেখেছি জুম্মার নামাজের পর থেকে বায়তুল মোকাররম সহ সারা দেশে তারা বিভিন্ন নাম ব্যবহার করছে জামাত শিবির, সেটা ইসলামী সমমনা ইসলামী দল বলি বা যে কোনো দলই বলি না কেন, তারা বায়তুল মোকাররম থেকে শুরু করে সারা দেশে মসজিদকে কেন্দ্র করে তারা হামলা চালাচ্ছে জাতীয় পতাকার উপর, তারা শহীদ মিনার ভাঙচুর করছে, গণজাগরণ মঞ্চে হামলা চালিয়েছে এবং তারা এই যে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করা হচ্ছে গণজাগরণ মঞ্চ থেকে আজ 17 দিন ধরে, যুদ্ধাপরাধীদের বিচার দাবি বা জামাত শিবির নিষিদ্ধের দাবি, এর সাথে ইসলাম বিরোধিতার সম্পর্ক কোথায়? আপনি কি মনে করেন দাবিগুলোর সাথে ইসলাম বিরোধিতার কোনো সম্পর্ক আছে? আলহামদুলিল্লাহ, আসলে আমি প্রথমেই যে বিষয়টা আপনার সামনে আলোচনা করব, আমি নিজেও গণজাগরণ মঞ্চে গিয়েছিলাম। সেখানে আমি একটা স্লোগান শুনেছিলাম যে জামাতে ইসলাম মেড ইন পাকিস্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ওহীর জ্ঞান, যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার জিম্মাদার সারা মাখলুকাতের জন্য, এবং কিয়ামত পর্যন্ত তার বিন্দু দাড়ি কমা পর্যন্ত কিন্তু পরিবর্তন করার কারো কোনো ক্ষমতা নাই। এটি হলো পরিপূর্ণ জীবন বিধান সারা মাখলুকাতের জন্য। একজন করে মুসলমান হইতে হতে আজকে 170 কোটি মুসলমান হয়েছে এবং সারা বিশ্বের তো আরো যারা আদম সন্তান আছে তাদেরকেও এই পৃথিবীতে শান্তিতে বসবাস করার জন্য আমরা যে দিনের দাওয়াত দেব, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে সাহাবায়ে কেরাম তাবেঈনগণের মাধ্যমে হক্কানি উলামায়ে কেরামগণ ভারতবর্ষের আমদাদুল্লাহ মুহাজির মক্কার মতো হাত ধরে যে দাওয়াত দিয়েছিলেন, যার বিনিময়ে আজকে ভারতবর্ষে আমরা 70 কোটি মুসলমান আছি, এই মুসলমান দাওয়াতের সাথে জামাতে ইসলাম মেড ইন পাকিস্তান এই ইসলামের কোন সম্পর্ক নেই। আপনি একটু আগে বলছিলেন আমাদের অনুষ্ঠান শুরুর আগে আমাদের দেশে সারা দেশে দেখা যায় শিয়া সুন্নি দাঙ্গা হয়, শিয়া সুন্নি সমস্যা হয়। বাংলাদেশে যেটা হয়েছে জামাত ভার্সেস সাধারণ মুসলমান। হ্যাঁ, আমাদের দেশে যারা মুসলমান আছে তার 95% হলো হানাফি মাযহাবের লোক। এই হানাফি মাযহাবিদের মধ্যে আমাদের শিক্ষা কার্যক্রমে কওমি নাসাবের মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, পীর মাশায়েখ আছে। মোটামুটি 3টি ধারাই যদি শরীয়তে শিক্ষার ধারা বলি, আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ হাত ধরে আলিয়া নাসাব কওমি নাসাব এসেছে। আর তাসাউফি শিক্ষাটা যদিও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলি বা খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলি এবং বাংলাদেশের শাহজালাল রহমাতুল্লাহ বলি এবং পাকিস্তানের দাতা গাঞ্জা বক্স রহমাতুল্লাহ, মোটামুটি তাদের মাধ্যমে এই জমিনটা হলো যেমন আমার একটানি জমি আছে, আমি চাষ করব। আর ইসলাম এসেছে সারা পৃথিবীর মাখলুকাতের জমিকে চাষ করার জন্য, সুন্দর মানুষ বানানোর জন্য। আচ্ছা, আমি যদি একটু সংক্ষেপে আপনার কাছে জিজ্ঞেস করি, এই যে দাবিগুলো তারা করছে যুদ্ধাপরাধীদের বিচার দাবি বা জামাত শিবির নিষিদ্ধের দাবি, এর সাথে ইসলাম বিরোধিতার আপনি কোথায় সম্পর্ক খুঁজে পাচ্ছেন? আমি যদি আজকে স্বাধীনতা যুদ্ধের কথা আসি, স্বাধীনতা যুদ্ধে যে যুদ্ধ অপরাধী বলতে যাদেরকে বলা হচ্ছে তারা মূলত নারী ধর্ষণ, পাঞ্জাবে পাকিস্তানের সৈন্যদের হাতে আমাদের মা বোনদেরকে তুলে ধরা, আমাদের বাড়িঘর পুরানো, লুট,
সন্ত্রাস লুট, এই সমস্ত কার্যক্রম, এবং এই প্রতিটা বিষয়ের সাথে ইসলামের সুনির্দিষ্ট বিধান আছে। নারী ধর্ষণ, ইসলাম কখনো ইহুদির নারীও যদি হয় আমার কাছে যখন যুদ্ধের ক্ষেত্রে বন্ধ হয় তার ইজ্জত আবরু রক্ষা করে ইসলামের দায়িত্ব। এই হলো নবীর ধর্ম। আর ইসলামী রাজনীতি যদি বলি, আমাকে প্রথমে আসতে হবে মদিনার সনদকে কেন্দ্র করে। কিন্তু মোটামুটি এই জামাতে ইসলাম বলে যে ইসলাম, এই ইসলামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যে ইসলাম আসছে, তার সাথে কোনো মিল নেই, কোনো সম্পর্ক নাই। বরঞ্চ তাদের বিচার করা মানবতার স্বার্থে, বিশ্ব শান্তির স্বার্থে এটা আজকে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, এবং বরঞ্চ এটা বিলম্বের জন্য আমাদের কষ্ট। আপনাকে ধন্যবাদ মঞ্জুল হাসান বুলবুল। আমি আপনার কাছে চলে যাই। আমরা জামাত শিবিরকে দেখেছি পুলিশের উপর হামলা চালাতে, এখন দেখছি গণমাধ্যম কর্মীদের উপর হামলা চালাচ্ছে। যে গণমাধ্যম কর্মীরা শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা মানুষকে জানাচ্ছিল, এই হামলাকে, তাদের যে দিন দিন শক্তি প্রদর্শনগুলো এইভাবে এই অ্যাঙ্গেলে চলে আসছে, এটাকে কিভাবে দেখছেন? প্রথমে আমি খুব সহানুভূতি জানাই যে বন্ধুরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জামাত শিবিরের কর্মীদের হাতে আহত হয়েছেন। দ্বিতীয়ত, আপনি জানেন যে ইতিমধ্যে জাতীয় প্রেস ক্লাবে তাৎক্ষণিকভাবে সাংবাদিকরা প্রতিবাদ করেছে। 26শে ফেব্রুয়ারি ঢাকায় প্রতিবাদ সমাবেশ করা হবে, আগামীকাল চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করা হবে, এবং চট্টগ্রামে এই প্রথমবারের মতো চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিতরে হামলা চালানো হয়েছে। এটি একটা হলো তাত্ত্বিক দিক। আমরা মনে করি যে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করে, তারা সাংবাদিকরা হলো মেসেঞ্জার, ডোন্ট কিল দ্য মেসেঞ্জার, মানে মেসেঞ্জারকে হত্যা করতে নাই। তো সাংবাদিকরা তো কোনো এজেন্ডা নিয়ে সেখানে যায় নাই। কাজে একটা গণজাগরণ মঞ্চ হয়েছে সারা পৃথিবী, বাংলাদেশে হয়েছে, সারা পৃথিবীতে যেখানে বাঙালি হয়েছে, একটা বিশাল ঘটনা। সেই ঘটনাটা তুলে ধরার দায়িত্ব মিডিয়ার। আর আরেকটা দায়িত্ব হচ্ছে যে জন আকাঙ্ক্ষার সঙ্গে যখন সঙ্গতিপূর্ণ কোনো ঘটনা ঘটে, যে জন আকাঙ্ক্ষার সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মানুষের সম্পর্ক থাকে, সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা থাকে, সেখানেও গণমাধ্যম সেই জন আকাঙ্ক্ষা নৈতিকতার সাথে সম্পর্কিত হলে পরে গণমাধ্যম এখানে একটা পক্ষ অবশ্যই নিতে পারে। আরেকটা হচ্ছে যে সাংবাদিকতা নিরপেক্ষ, এটা ঠিক, আপনার সাংবাদিকতার শিক্ষক নিরপেক্ষ, সেটা ঠিক। কিন্তু যখন প্রশ্নটি আসছে রাষ্ট্রের, যখন প্রশ্নটি আসছে রাষ্ট্রের অস্তিত্বের, যখন প্রশ্নটি আসে একটি যুদ্ধে যার মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই চেতনার, তখন তো সাংবাদিকদের একটা পক্ষ নিতেই হয়। আপনি 9/11-এ যখন জঙ্গিরা যুক্তরাষ্ট্রে হামলা চালালো, পৃথিবীতে তো সবচেয়ে সাংবাদিকতার উদার সাংবাদিকতার রাষ্ট্র হিসেবে আমরা যুক্তরাষ্ট্রকে আমাদের সামনে আনি। তো ওই হামলার সময় তো দুইটি পক্ষ, একটি হচ্ছে জঙ্গি ইসলামের নামে একটি জঙ্গি গোষ্ঠী যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছে, আরেকটি হচ্ছে আমেরিকা অ্যাজ নেশন আক্রান্ত হয়েছে। তো আমেরিকার নেশন তো পুরো নেশন তো তখন পুরো মিডিয়া তো তখন নেশনের পক্ষে। তখন যদি আমরা বলতাম যে নিরপেক্ষ হিসেবে ওই জঙ্গি ইসলামীদের পক্ষ আপনাকে পক্ষ নিতে হবে, এটা কি যুক্তিসঙ্গত হতো না। কাজে বাংলাদেশের মূল ধারার মিডিয়া যারা, তারা কিন্তু এই কাজটি করছে। জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ যে ধারাটি, সেই ধারাটি তারা তুলে ধরছে, এবং এটি তাদের দায়িত্ব। এখন এটি কারো বিরুদ্ধে যেতে পারে, কিন্তু গণমাধ্যমের একটা খুব তাত্ত্বিক কথা হচ্ছে যে গণমাধ্যমকে টার্গেট করতে নাই, গণমাধ্যমকে আপনার তথ্যকে তথ্য দিয়ে মোকাবেলা করতে হবে। তারা যদি অখুশি হয়, জামাত শিবির সমর্থিত যে সমস্ত গণমাধ্যমগুলো আছে, তাহলে সেই ক্ষেত্রে কি কথা এইখানে আমি বলছি, আমি এখন এই কাজটা, কিন্তু বাংলাদেশের কোন কোন গণমাধ্যম, একটু আগে আপনি যখন ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয়ের সঙ্গে কথা বললেন সাধারণ মুসল্লিরা কোথায় যাবে, আজকে যে ঘটনাটি ঘটেছে সেইটাতে সমমনা কিছু ইসলামিক দল তারা নাকি এই কর্মসূচিটি দিয়েছে, এখানে জামাত শিবিরের নাম কিন্তু নাই। এবং ইন্টারেস্টিং হচ্ছে যে আপনি জামাত শিবির সমর্থিত বললেন, এইরকম একটি মিডিয়া আমি দেখলাম বলছে যে সারা দেশে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষ। এটা কি বিশ্বাসযোগ্য যে আজকে বাইতুল মোকাররমের সাধারণ মুসল্লিরা সংঘর্ষ শুরু করেছে? আমি জুমার নামাজ পড়েছি একটি মসজিদে, সেই মসজিদে আমিও মুসল্লি ছিলাম, সেখানে কোন মুসল্লিতে সেখানে যায়নি। এই মুসল্লি এবং ওই মুসল্লিদের পার্থক্যটি হচ্ছে যে এই মুসল্লিদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে। লক্ষ্যটা কি, যেটা একটু আগে আপনি বলেছেন, লক্ষ্য হলো শহীদ মিনার। আপনি একটু বলছিলেন যে জামাতকে তাহলে স্বীকার করতে হবে যে হামলাটি কে চালিয়েছে। সেটাই আমি বলছি, তাদের টার্গেট হলো গণজাগরণ মঞ্চ, তাদের টার্গেট হলো সাংবাদিক সমাজ, মুক্তিযুদ্ধের পক্ষে যে মিডিয়া, সেই হাউসগুলি। এখন জামাত ইসলামকে আজকে, জামাত ইসলাম এবং তাদের মানে জোটের যে মূল দল বিএনপি, ওই দুইটি অবস্থান পরিষ্কার করতে হবে। জামাতকে বলতে হবে এই যে সমমনা ইসলামী দলগুলি যে সন্ত্রাস তাণ্ডব চালিয়েছে, এটা আমরা ওন করি না, তাকে পরিষ্কারভাবে বলতে হবে। তাহলে জামাত একটি গণতান্ত্রিক দল হিসেবে তারা যে দাবি করে সেটার প্রতি আমরা এক ধরনের কনসিডারেশন দিতে পারি। আর যদি তারা এটা স্বীকার না করে, তাহলে পরে এই যে হামলা, শহীদ মিনারে হামলা, গণমঞ্চে হামলা, জাতীয় পতাকা পোড়ানো, এর দায় দায়িত্ব জামাতকে নিতে হবে। এবং এর সঙ্গে আসবে বিএনপির প্রশ্ন, যেখানে লতিফ সাহেব আছেন, যে জামাত কিন্তু
বিএনপির 18 দলের মহাজোটের একটি অংশ। জামাত যদি আজকের এই সন্ত্রাস তাণ্ডবের দায়িত্ব গ্রহণ করে, বিএনপিকে বলতে হবে যে জামাতের এই অংশীদারিত্বের সঙ্গে তারা আছে কিনা, জামাতের এই অংশীদারিত্বের সাথে তারা আছে কিনা, এই প্রশ্নটা আমি অবশ্যই আপনাকে করবো। এবং আমি আরেকটা জিনিস জানতে চাই, জামাত কিন্তু বারবার করে বলে আসছে যে ট্রাইব্যুনালের আইন সংশোধন হলে বা যুদ্ধাপরাধীদের বিচার হলে দেশ নৈরাজ্যের দিকে এগিয়ে যাবে, এবং এখন যে ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু ওই রকম একটা হুমকির বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখলাম যে বিএনপি গণতন্ত্র মঞ্চ করার কথা ভাবছে, তারা গণজাগরণ মঞ্চ থেকে সরে এসে তারা বলছে তাদের দাবি পূরণ করা। আসলে বিএনপির অবস্থানটা কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দর প্রশ্ন করেছেন, বাট আমি আজকে কিন্তু এখানে বিএনপির আমি ক্রীড়া সম্পাদক, কিন্তু এটা আমার ইন্ডিভিজুয়ালি কিন্তু আমি আসছি, আমি বিএনপির তরফ থেকে আসিনি। মওদুদ সাহেব যেটা বলেছেন গণতন্ত্র মঞ্চ করা হবে, কবে করা হবে সেটা কিন্তু কিছু বলেননি উনি, জেলা এবং উপজেলাতে। তো বিএনপি সবসময় যুদ্ধাপরাধীর বিচার করতে চাচ্ছে এবং সবসময় সাপোর্ট দিয়ে আসছে, বিচার হবে। বিচারটা কিভাবে হবে? স্বচ্ছ বিচার। এখানে আমি আমার শামীম ভাই বড় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমার আমি যদি একটু এখানে ইন্টারফেয়ার করি, আমাদের মঞ্চে এবং বাইরে আমরা সবসময় দেখেছি বিএনপি একটা কথা বলেছে যে তাদেরকে যদি ক্ষমতায় দেওয়া হয়, নেক্সট ইলেকশনে ক্ষমতায় যদি পাঠানো হয়, তাহলে তারা মানবতা বিরোধী অপরাধের বিচার করবে। ওয়াই নট নাও? ক্ষমতায় তো নিয়ে যাবে কারা? জনগণ নিয়ে যাবে। তো এটা নেক্সট ইলেকশন, যেটা বিএনপি সবসময় বলছে ফ্রি ফেয়ার ইলেকশন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আপনি যদি দেখেন এই আমি যেটা যাচ্ছে আপনার ধারাবাহিকতা বাংলাদেশের ইতিহাসটা আপনি যদি পিছন থেকে দেখেন, বুলবুল ভাই খুব সুন্দরভাবে বললেন, আমার মহাপরিচালক যেটা বললেন, ইসলামের সাথে কিন্তু কোনো কিছু সংযুক্ত হওয়ার কিছু নাই। ইসলাম ইজ ইসলাম, এটা কে কার ইয়েতে না, এটা আল্লাহ পাকের একেবারে বিধান। এটা আপনার ISLAM, দ্যাটস অল, আই সাবমিট টু দ্য ল অফ আল্লাহ এন্ড মোহাম্মদ। এটা ছাড়া কোনো ইসলাম নাই। কে কার পন্থী, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। আজকে আপনার নামাজ পড়তে আসা, ইট ইজ ইন্ডিভিজুয়াল থিং, এবং ওখানে আমার সবাইকে নিজের ওখানে আপনি আল্লাহর সামনে দাঁড়ায়। আমি কি একটু ওনার সাথে শরীক করতে পারি? হ্যাঁ, অবশ্যই। উনি যে স্বচ্ছ কথাটা বলছেন, বিচার হতে হবে স্বচ্ছ। জি, ডাক্তারের কাজ করে ডাক্তারি, ইঞ্জিনিয়ারের কাজ করে ইঞ্জিনিয়ারিং, রাজনীতিবিদরা করে রাজনীতিবিদ, সাংবাদিক করে সাংবাদিকতা, বিচারের কাজটা করেন বিচারক। এখন বিচারকের যিনিরা বিচার কার্যের সাথে জড়িত, এখানে অস্বচ্ছতা কি পেয়েছেন এই বিষয়টা কিন্তু জাতির সামনে আজকে পর্যন্ত কিন্তু আপনারা ক্লিয়ার করেননি। আমার জাতির সামনে আপনারা না, একজন বিচারক যদি অস্বচ্ছ হয় তিনি ব্যক্তি দোষী, কিন্তু একটি দেশের সংবিধান অনুসারে যে আইনটা হয়েছে সে আইনটা 73 হয়েছে। এখন এখান থেকে অস্বচ্ছতার কিছু যদি থাকে এটা ক্লিয়ার করেন, কিন্তু ক্লিয়ার না করে স্বচ্ছ বলবেন, এটাও কিন্তু একটু জাতির সামনে ক্লিয়ার করা দরকার। আমি বলি আপনি, আমিও বিচারক ছিলাম 82, 83, 84, রাইট? সামারি মাস্টার ল কোর্ট নাম্বার 1, স্পেশাল মাস্টার ল কোর্ট নাম্বার 1, রাইট? বিচারক আপনার সবকিছু, আপনার আইন কানুন এটা ঠিক আছে, আপনার তদন্ত সবকিছু ঠিক আছে, বাট আল্লাহ পাক আপনাকে দুটো জিনিস দিয়েছে। জি, একটা হলো আপনার ধর্মগ্রন্থ, যে যার ধর্মগ্রন্থে আছে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার জন্য একটা করে ধর্মগ্রন্থ আছে। আর আল্লাহ পাক আপনাকে আরেকটা জিনিস দিয়েছে, বিবেক, কথা বলার শক্তি। এই বিবেকের প্রশ্নে আমি আপনার কাছে আজকে যখন আমাদের সময় খুব কম, আমাকে একটা বিরতিতে যেতে হয়, সেজন্য আপনাকে একটু প্রশ্নটা করে নিই। আজকে যখন এই মুসলমানরা তারা যদি মুসলমান হয়ে থাকে, জুম্মার নামাজ থেকে বের হয়ে যদি তারা হামলা চালায় মুসলমানদের উপরে বা সাধারণ মানুষের উপরই, তাহলে বিবেকটা কোথায় দাঁড়ায়? রাজনীতি কি শুধুমাত্র ভোটের জন্য নাকি সাধারণ মানুষের জন্য? খুব সুন্দর প্রশ্ন এটা। এখানে রাজনীতির কোনো প্রশ্নই নাই। এখানে একটা মানুষ নামাজ পড়তে গিয়েছে, সে আল্লাহর কাছে সান্নিধ্য, আল্লাহর কাছে সারেন্ডার করতে গেছে, এন্ড হি উইল কাম ব্যাক এন্ড গো টু হিজ ওন ওয়ার্ক, নিজের কাজে চলে যাবে। এখানে কোন সাধারণ মুসল্লি এবং যারা মুসলমান বলে নিজেকে পরিচয় দেয় তারা এই নৈরাজ্যে যাবে না। ইসলাম কোনদিন এই নৈরাজ্যকে পছন্দ করে না। তার মানে আপনি বলছেন যারা আজকে হামলা চালিয়েছে তারা বিশেষ একটি গোষ্ঠী, এবং যারা বাংলাদেশের উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা করেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের এবং ইসলামকে তারা হেয় করে দেখার জন্য করছে। এটা ইসলাম না। এটা বিশেষ গোষ্ঠী এখন খুঁজে বের করতে হবে। এই যে আপনারা বলছে এখন এই যে ইসলামী সমমনা নাম দিচ্ছে, এই ইসলামী সমমনারা কারা? এবং ইসলামের লেবাস পড়লেই যে আর কলেমা পড়লেই যে তারা মুসলমান হয়ে গেল। আমি আপনাকে একটু বলি, একটু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, একটা আমি বলি,
উনি একটা ইয়ে করেছিলেন, আপনার ক্লাসিক অ্যাডমিনিস্ট্রেটর অফ হযরত আলী, Yes. ওখান থেকে নেওয়া 5টা কারণে একটা দেশ বা জাতির ধ্বংস হয়। আচ্ছা, ব্রেকটার পরে আমি বলি তো, বিরতিটা নিয়ে নিয়ে আবার আমরা আসবো। হোক। দর্শক এখন একটা বিরতি নিচ্ছে। একটা ভাষাভাষী মানুষের একটা জনগোষ্ঠীর পরিচয় কি করে গড়ে ওঠে? ইংলিশ পড়তে ভালো লাগে না বাংলা, কোনটা? মাম্মা, আমার ইংলিশ পড়তে ভালো লাগে। ওরা ভাবে যে বাংলা কেন শিখবে। ইংলিশে কথা বলে দেখবে মানুষ স্মার্ট হয়ে যাবে, এটা কিন্তু না। অতি সাম্প্রতিককালে যেটা হয়েছে, গত 4-5 বছরে ব্যাপকভাবে হিন্দি একটা আগ্রাসন করছে বাংলা ভাষার উপরে। দেশে এত সাউন্ড পলিউশন, কেউ কিছু বলছে না কেন? যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। দর্শক দেখছেন ৭১ মঞ্চ। আমি এখন একটু কারণ বাসার স্টুডিওতে চলে যেতে চাই। সেখানে রয়েছেন শহীদুল আলম মামা। শহীদুল আলম মামা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি, এবং আমাদের এতক্ষণের আলোচনাও শুনছিলেন। আমি জানতে চাচ্ছি, আপনি তো বাইরে থেকে এসে, দেশের বাইরে থেকে এসে সংহতি জানিয়েছেন এবং আপনারা যুদ্ধ করেছিলেন। আজকে আপনি যখন দেখছেন জাতীয় পতাকায় আগুন দেওয়া হচ্ছে, শহীদ মিনার ভাঙচুর করা হচ্ছে, মুক্তিযুদ্ধের এই অপশক্তির এই দেশদ্রোহী হামলাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি সুইডেন থেকে এসে এই জল্লাদ কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষী দিয়েছি। এই জামাতে ইসলাম ৭১ সালে যে খুন খারাপি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, এমন কোন কাজ যেটা নাই তারা করে নাই। এবং আজকে এই স্বল্প সময়ের ভিতরে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমাদের দেশের যারা শ্রেষ্ঠ সন্তান, যারা বুদ্ধিজীবী, যারা শিক্ষক, যারা লেখক, যারা সাহিত্যিক, এদেরকে বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন তাদের বাস ঘরের থেকে ধরে নিয়ে এই 14ই ডিসেম্বর এই আমাদের বিজয় 2 দিন আগে নির্মম পৈশাচিক ভাবে তাদের হত্যা করেছিল। শুধু হত্যা করে শেষ করে নাই, এই হত্যা, এই ডেড বডিগুলির পাশে 1 বস্তা বাজারে ব্যাগ ভর্তি চোখ উদ্ধার করেছিলাম। এবং পৃথিবীতে এই ধরনের নৃশংসতা কোন ঘটনা আজও কোথায় হয়েছে কিনা আমি জানি না। আর এরা ইসলামের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সারা দুনিয়াতে ইসলাম কায়েম করেছিলেন এবং সেই ইনসাফের ইসলামের এগেইনস্টে এই জামাতে ইসলাম রসুলকে উপেক্ষা করে তারা তাদের যে নেতা মৌলানা এই যে মওদুদি, যারা এই পাকিস্তান আমলে তার ফাঁসি হয়েছিল, এই কোরআন সুন্নাহ এই সমস্ত বক্তব্য যেগুলো তার নিজের ইচ্ছা অনুযায়ী সে পাকিস্তানে এই জামাতে ইসলামের এই ব্যানার এগুলো ছড়িয়ে দিয়েছিল। ৭১ তাদের যে পাপ, আজকে এই মহান এই 21শে ফেব্রুয়ারি এই মাস আমরা ভাষার জন্য জীবন দিয়েছি। এই জল্লাদরা তারা ৭১ মেরেছে, তারা সুস্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছে ৭১ মেরেছি, আবার মারব, মেরে তাদেরকে শেষ করব। তারা কেন্দ্রীয় কারাগারে স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী, অস্থায়ী রাষ্ট্রপতি, আরো 2 জন জাতীয় নেতাকে সভ্যতার ইতিহাসকে ভেঙে তারা জেলখানায় ভিতর প্রবেশ করে এই ব্যানার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে। পানির জন্য আর্তনাদ করেছে, তাদেরকে লাঠি মেরেছে, পানি না লাঠি খা। এখন আমরা কত ভদ্র, কত সুশৃঙ্খল যে গোলাম আজম এই ৭১ এই শাহবাগে এই প্রজন্মের তোতরে এখানে দেশ আজ কেঁপে উঠেছে।
এই টেকনাফ থেকে তেলচুলিয়া তুই রাজাকার তুই রাজাকার। এখন আমরা তাকে এই শাহবাগের পাশে এই চিকিৎসাধীন অবস্থায় আছে, আমরা তো কোথায় মিছিল নিয়ে ওখানে হামলা করি নাই, আমাদের শাহবাগের প্রজন্মদের হাতে অস্ত্র নাই। আমরা জনতাকে আমরা সুশৃঙ্খল ভাবে এই জল্লাদরা যারা আমার মা বোনকে ধর্ষণ করেছে, খুন করেছে, হত্যা করেছে, আদালতে সাক্ষী দিয়েছি এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী রায় পাই নাই, তার বিপক্ষে আদালতের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। আমি এসেছি রাজপথে, এই তরুণদেরকে বলেছি তোমরা আমার সন্তান, তোমাদের পাশে আমি আছি। এক একটা রাজাকার বাংলার মাটির থেকে যতক্ষণ উৎখাত না হবে, তাদের কবর না হবে, আমাদের সংগ্রাম শেষ হতে পারবে না। শহীদুল আলম মামা, আপনি আমাদের সাথে থাকেন, আপনি আমাদের সাথেই থাকুন। মঞ্জুল হাসান বুলবুল, ওনার এই ক্ষোভ কিন্তু খুব স্বাভাবিক এবং বাংলাদেশের সব মানুষেরই প্রায় এটা ক্ষোভ। ইসলামের নাম ধরে জামাত ইসলামী যে ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে ইসলামের নাম ধরে, এবং আপনি যেটা বলছিলেন যে সমমনা ইসলামিক দলগুলা, জামাতে ইসলামের সমমনা ইসলামিক দলগুলো, এই যে কর্মকাণ্ড এবং গণমাধ্যম কর্মীদের উপর তাদের এখন হামলা, যেটা আমি আপনাকে একটু আগে বলছিলাম, আমরা কিন্তু এই একই কাজ দেখেছি 52-তে, 71-এ দেখেছি, এখন 2013-তেও দেখছি। তাদের কৌশল কিন্তু পরিবর্তন করেনি। ইসলামের নাম তারা কিভাবে ব্যবহার করে শহীদুল আলম মামা বললেন, ডিজি মহোদয় বললেন, লতিফ সাহেবও বললেন। আপনি কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন যে বিসমিল্লাহ ট্রেডিং কোম্পানি নামে একটা কোম্পানি, সে 1100 কোটি টাকা হাতিয়ে পালিয়ে গেছে। তাহলে এই যে বিসমিল্লাহ একটি ইসলামের পবিত্র শব্দ একটি বাটপার কোম্পানি ব্যবহার করলো শুধুমাত্র তার ব্যবসার জন্য। যখন আপনি ট্রেডিং কোম্পানির সাইনবোর্ডে দেখবেন, আপনি ইসলাম ধর্মাবলম্বী হলে আপনার মাথা নত হয়ে আসবে, কিন্তু একটি বাটপাড়ির কাজে বিসমিল্লাহ শব্দটিকে ব্যবহার করা হল। এই বাটপার কোম্পানিটি যেভাবে ইসলামকে ব্যবহার করলো, জামাত ইসলাম এবং তার সহযোগী যারা, তারাও ধর্মকে এইভাবেই ব্যবহার করে। কাজে ওই বাটপার ব্যাংকরাপ্ট যে কোম্পানি বিসমিল্লাহ ব্যবহার করেছে যেভাবে, আজকে রাজনীতির ক্ষেত্রে জামাত ইসলামের ব্যবহারটি এইভাবেই ব্যবহারটি করছে। কাজে তাদের কাছে রাষ্ট্র ক্ষমতাটা বড়। আপনি দেখেন জামাত ইসলাম একটি দল, তারা কিন্তু এই 40 বছরে তাদের 71 সনের জন্য ক্ষমা প্রার্থনা পর্যন্ত করে নাই। তারা বিভিন্নভাবে এখন হুমকি দিচ্ছে, তারা এই কথা প্রমাণ করার চেষ্টা করছে যে তারা 71 সনে যা করেছিল একটা দার্শনিক ভিত্তিতে করেছিল, সেই চিন্তাটি ঠিক আছে। আমি আমার একটি লেখায় লিখেছি, আজকে একটা পত্রিকা ছাপা হয়েছে, যে পাকিস্তানের সাংবাদিক হামিদ মির বলেছেন যে হামিদ মিরকে জিজ্ঞেস করা হয়েছিল যে পাকিস্তানকে বাংলাদেশের ক্ষমা প্রার্থনার জন্য কেন তুমি এতটা উদ্যোগী হয়েছে। সে বলে আমার বাবা ছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পূর্ব পাকিস্তানে পাক হানাদার বাহিনীর যে বর্বরতা হয়েছিল সেই বর্বরতা আমি দেখেছি, এবং হামিদ মির বলছে আমার বাবা সেটা আমাকে বলেছিলেন, এবং তখন আমি কিশোর ছিলাম 71 সনে। এরপরে যখন আমি তারুণ্যে উপনীত হয়েছি, আমার মনে হয়েছে যে এই পাকিস্তানি হানাদার বাহিনীর যে পাপটির জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত। আর উল্টো দিক থেকে এই পাকিস্তানি বাহিনীদের দোসর যারা ছিল, এই আলবদর রাজাকার, আল শামস, এখনকার যে তরুণরা ছাত্র শিবির করে তারা তো 71 সনে ছিল না, কিন্তু এদের বাবারা তাদের সেই অপরাধের দায়টি এই পুত্রদের কাছে চাপিয়ে দিয়েছে। পাকিস্তানের একজন নীতিনিষ্ঠ শিক্ষক বাবা তার পুত্রকে সত্যটি জানিয়ে দিয়ে তাকে উজ্জ্বল একটি পথে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন, আর আমাদের এই আলবদর রাজাকার বাবারা তাদের সন্তানদেরকে নতুন ভাবে আলবদর রাজাকার হওয়ার জন্য অনুপ্রাণিত। আচ্ছা, আমাদের গণমাধ্যমগুলোর ভূমিকা কি এই ক্ষেত্রে? আমরা আমাদের বিভিন্ন গণমাধ্যমে যেমন কিছু সত্য তথ্য তুলে ধরতে দেখছি, আবার অসত্য তথ্য নানা বিভ্রান্তি ছড়ানো দেখছি। গণমাধ্যমের একটা এডিটোরিয়াল পলিসি থাকে, সেই পলিসি নিয়ে তারা কাজ করবে, কিন্তু সেই পলিসিটি যদি রাষ্ট্রের মূল চেতনার বাইরে যায়, যেমন জার্মানিতে কি হয়, জার্মানির নাজি বাহিনীর কোন দলও নাই, নাজি বাহিনীর কোন গণমাধ্যমও নাই, কারণ জার্মানির মূল স্পিরিটের সঙ্গে নাৎসি বাহিনী এখন আর যায় না। ইসরায়েলে যদি এন্টি ইহুদি কোন পত্রিকা আপনি বের করতে চান, ইসরায়েলে কিন্তু এন্টি ইহুদি কোন সেন্টিমেন্টের কোন কাগজ আপনি বের করতে পারবেন না। আপনি মুসলিম ধর্মের কাগজ বের করতে পারবেন, কিন্তু সেখানে আপনি ইহুদিরা ধর্ম ইসলাম ধর্মের মৌল সূত্র এটা বলতে পারবেন। তাহলে জামাত শিবিরের এই যে প্রচারণায় বিভ্রান্ত হচ্ছে, আমি একটু বলছি, কিন্তু এখন আমাদের দেশে যেটি হয়েছে কি, আমাদের দেশে কোন আমি যেটি শুরুতেই বলেছি যে গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মৌলিক আকাঙ্ক্ষার সঙ্গে তাল মেলানো। আপনি 1952 সনে মানুষের আকাঙ্ক্ষাটি ছিল মাতৃভাষার পক্ষে, অনেক পত্রিকা কিন্তু সেই আকাঙ্ক্ষার পক্ষে যায় নাই, জনগণ কিন্তু সেই পত্রিকা চালিয়ে দিয়েছে। এখনো বাংলাদেশে অনেক কাগজ আছে, সেই কাগজের মধ্যে আপনি দেখবেন যে এটি কিন্তু সাংবাদিকদের দোষ না, ওই পত্রিকায় বা ওই গণমাধ্যমে যে সাংবাদিকরা কাজ করে মালিকানার কারণে, শুধুমাত্র মালিক এবং সম্পাদক এবং তার ব্যক্তিগত আকাঙ্ক্ষার কারণে এই সংবাদপত্রগুলিকে এমন একটি যুদ্ধবাজ। আপনি যদি বলেন যে শাহবাগে ফেসিবাদের উত্থান ঘটছে,
তাহলে তো আপনাকে প্রস্তুত থাকতে হবে, এই ফেসিবাদ আপনাকে আঘাত করবে। একটা দর্শক ফোন আছে, আমি একটু নিয়ে নিই। দর্শক, আপনি প্রশ্নটি করুন নাম বলে। হ্যাঁ, আমার নাম সরোয়ার আজম মানিক, আমি বলছিলাম কক্সবাজার থেকে। আমি একজন সংবাদ কর্মীও। আমাদের সিনিয়র সাংবাদিক বুলবুল ভাই আছেন, আমি বুলবুল ভাইয়ের কাছে আমার প্রশ্নটা। বুলবুল ভাই, আজকে যে সারা দেশে যে সাংবাদিকদের উপর জামাত শিবিরের যে হামলা, হ্যাঁ, এটাকে আপনি একজন সাংবাদিকদের নেতা হিসেবে এটা আপনি কিভাবে দেখছেন? এবং এখন আমরা যারা মাঠ পর্যায়ে সংবাদ কর্মী আছি, আসলে এখন আমাদের ভূমিকাটা কি হওয়া উচিত এবং আমরা এখন কি করব? আমার মনে হয় বুলবুল ভাই তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটা বলেছেন। আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই যে মানে আমি আগে বলেছি যে আমাদের দায়িত্ব এখন, আমার দায়িত্ব হচ্ছে আমাদের পেশাদারিত্বকে তুলে ধরা। পেশাদারিত্ব এবং নৈতিকতা, পেশাদারিত্ব, নৈতিকতা, রাষ্ট্রের প্রতি দায়িত্ব, রাষ্ট্রের মৌলনীতির প্রতি দায়িত্ব, সেটা তুলে ধরা। এবং এখানে যারা মানে শুধুমাত্র মালিক হওয়ার কারণে বা শুধুমাত্র সম্পাদক হওয়ার কারণে তাদের দায়িত্ব ভুলে গিয়ে মানে মিডিয়াকে ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করেন, তাদের উচিত মিডিয়াকে ছেড়ে দিয়ে রাজনীতির স্বার্থ সিদ্ধি করার জন্য যারা আসলে মিডিয়াকে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যাপারে সতর্ক হতে হবে। দর্শক, আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর আবারও আলোচনায় ফিরে আসবো। এক কাপ চা বাইরে, ভালো করে এক কাপ চা দে। দোহা, নিউ ইয়র্ক, টোকিওতে কিন্তু ট্রাফিক জ্যাম আছে। মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে 2020 সাল নাগাদ এই সমস্যার নিরসন হবেই, আর আমাদের সেই প্ল্যান অনুযায়ী কাজ করা উচিত। ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করা ছাড়া যানজট থেকে মুক্তি নেই। লন্ডনে আমি দেখেছি। আমি সিএনজি ড্রাইভার, আমারে জিজ্ঞাসা করেন চৌরাস্তাগুলা ডিভাইডার দিয়ে বন্ধ কইরা ইউলুপ দিয়ে দিলেই তো শহরের জ্যাম অর্ধেক কমে যায়। এবার আপনি বলবেন টেলিভিশন শুনবে সারা দেশ থেকে, যখনই ঘটনা তখনই সম্প্রচার। দেশের প্রথম ফুল এইচডি টেলিভিশন ৭১, সংবাদ নয়, সংযোগ। দর্শক দেখছেন ৭১ মঞ্চ। দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকে সারা দেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, সারা দেশের জামাতের সমমনা ইসলামী দলগুলো যে অতর্কিত আক্রমণ চালিয়ে জাতীয় পতাকা পুড়িয়েছে, শহীদ মিনার ভাঙচুর করেছে, গণজাগরণ মঞ্চে হামলা করেছে, সে বিষয় নিয়ে কথা বলছিলাম। এবং এই হামলার প্রতিবাদ হিসেবে গণজাগরণ মঞ্চে আবারও হাজার হাজার মানুষ এসে সমবেত হয়েছে। আমরা আমাদের ভিডিও ওয়ালে দেখতে পাচ্ছি, সেখানে মানুষ প্রতিবাদ জানাচ্ছে, জামাত শিবির নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। বরং এই আক্রমণ মানুষকে আরো বেশি ঐক্যবদ্ধ হতে সাহায্য করছে। মঞ্জুল হাসান বুলবুল, আমরা দেখছিলাম, আমি একটু যদি কর্নেল অবসরপ্রাপ্ত এম এ লতিফ খান আপনার কাছে চলে যাই, আমাদের সময় খুব কম, সেই জন্য এই যে জামাত শিবির এই যে নৈরাজ্যের কথা বলছে এবং এই ধরনের আক্রমণ করে, আপনার কি মনে হয় না যে জামাত আসলে এই যুদ্ধাপরাধীদের বিচারের দাবি থেকে আমাদের দৃষ্টিটা ডাইভার্ট করে অন্য ইস্যুকে সামনে আনতে চাইছে, বা বিএনপির এই ধরনের গণতন্ত্র মঞ্চ করার আহ্বান, এই জাতীয় ইস্যুগুলো আসলে যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুটাকে অন্যদিকে ডাইভার্ট করে নিচ্ছে না? বিএনপি যেটা গণতন্ত্র বলবো, বিএনপির গণতন্ত্রটা ঠিক আছে, বাট আপনি যেটা বলছেন এটা যেটা জামাত করছে, যেটা হত্যা, যেটা আজকে আগুন লাগালো, যেটা আজকে মসজিদের বিজে অ্যাটাক করছে, এটার সাথে বিএনপির কোনো ইয়ে নাই। এরা এটা অন্য খাতে নিয়ে যাচ্ছে, যেটা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য। বলতে হবে যে জামাতের এই দায়ভার তাদের নেই। এই আজকের পরে ডেফিনেটলি বিএনপির স্ট্যান্ডিং কমিটি, আজকে তো আমি ইন্ডিভিজুয়ালি আপনার কাছে এসেছি, বিএনপি ডেফিনেটলি স্ট্যান্ডিং কমিটি নিয়ে বসবে আজকের পরে এটা কোন ইয়েতে যাচ্ছে। বাট আজকে যে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের যে আজকের নৈরাজ্যতা, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন ইন্ডিভিজুয়াল, আমি বলবো যে এটা অন্য খাতের বইয়ে আমার তো একটা স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে হুমকি হয়ে দাঁড়াচ্ছে তো আমার দেশের প্রতি, এবং এটা সবসময় একটা কুচক্রি থাকে, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য থাকে। লাইক আপনার 1/11 কে আপনি দেখেন কি করেছে এটা। তো এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, বলু ভাই খুব সুন্দরভাবে ওনারা এটা বললেন, আর ভাইও বললেন, ওখানে আমি বলতে চাচ্ছি যে হযরত আলী ক্লিয়ার কাট আজকে থেকে যখন গভর্নর ছিলেন, তখন উনি একটা বলেছিলেন যে 5 কারণে একটা দেশ বা জাতির ধ্বংস অনিবার্য। সেটা হলো, দেশের বিদ্বান ব্যক্তিগণ লোভী হলে দেশের গতিপথ কে নিয়ন্ত্রণ করবে? দেশের নেতৃবৃন্দ ঐশ্বর্যের পিছনে ছুটলে সাধারণ মানুষ কাকে অনুসরণ করবে? দেশের ব্যবসায়ীগণ অসাধু হলে মানুষ কাকে বিশ্বাস করবে? দেশের সৈন্যদল দেখা শোভা হলে দেশ রক্ষা কে করবে?
লাস্ট পয়েন্টটা যেটা খুব বেশি প্রযোজ্য আমাদের জন্য এই মুহূর্তে, দেশের প্রশাসন, বিভাগীয় রাজকর্মচারী এবং ন্যায়দণ্ডধারী বিচারক মণ্ডলী দায়িত্বহীন হলে কে নিপীড়িত জনগণকে রক্ষা করবে? এই প্রশ্নটা আসলে আমাদের রাজনীতিবিদদের কাছে রয়েছে। আজকে জামাত শিবির বায়তুল মোকাররম মসজিদের জায়নামাজ পর্যন্ত তারা পুড়িয়েছে। জামাত শিবিরের সমমনা দলগুলো, ইসলামী দলগুলো, আমি বারবার করে সমমনা দলগুলো বলছি কারণ তারা এই ব্যানারে, বিভিন্ন ব্যানারে তারা এই আক্রমণ চালিয়েছে। তাহলে আপনি আপনার শেষ মন্তব্য করুন। আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু এই কথাটাই বলতে চাবো যে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজকে পর্যন্ত কোরআন সুন্নাতের দাওয়াত চলছে, এই দাওয়াতের সাথে জামাতে ইসলাম তথা মওদুদি জামাতের কোনো সম্পর্ক নেই। তারা জামাতে ইসলামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। শহীদুল আলম মামা, শহীদুল আলম মামা, আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি। হ্যালো, জি জি, আপনি বলুন। হ্যাঁ, আমার কথা হচ্ছে এখন মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদের কাছে আমার জিজ্ঞাসা, আর কত খুন খারাপি জাতীয় পতাকা পুরাবার পরও জামাতকে, শিবিরকে যদি নিষিদ্ধ না করে তাহলে দায়িত্ব সরকারকে বহন করতে হবে। এখন পার্লামেন্টে এমপিদের সময় কাটাবার সময় নাই, সারা বাংলায়। ধন্যবাদ। মঞ্জুর হাসান বুলবুল, এই প্রশ্নের উত্তরটা যদি আপনার কাছে এক বাক্যে বলুন। আমার মনে হয় যে প্রশ্নটি করেছেন সেটি মৌলিক প্রশ্ন। আপনি বারবার একটি কথা বলছেন জামাত এবং সমমনা। আসলে এই যে দেখেন জামাতের যে ইসলামের নামে বিভ্রান্তি, তাদের ইস্যুতে কতগুলি দল, সাইনবোর্ড সর্বস্ব দলকে তারা নামিয়েছে, কিন্তু ইস্যুটা কিন্তু তাদের। এটাও কিন্তু জাতিকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, ইসলামের নামে তো বিভ্রান্ত করা হচ্ছে। আমি নিশ্চিত এটাকে বোধহয় ইসলামিক ভাষায় মুনাফিকি বলে, যে আপনার কাজ করা হচ্ছে একটি নিজস্ব উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। কতগুলি পিছনে জামাত এবং শিবির, আক্রমণ করা হচ্ছে শহীদ মিনার, আক্রমণ করা হচ্ছে গণজাগরণ মঞ্চ, আক্রমণ করা হচ্ছে জাতীয় পতাকা। আমার ধারণা এই মুহূর্তে কি সাংবাদিক, কি সাধারণ মানুষ, কি ব্যবসায়ী, যেটি বললেন উনি, সকল মানুষ সকলকে যারা বাংলাদেশকে চায়, যারা মুক্তিযুদ্ধ ধারণ করে, তাদের সবাইকে একসঙ্গে হতে হবে। এর বিকল্প কোনো রাস্তা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। আমার একেবারেই সময় নেই। আমাদের